অবশেষে রাম জানতে পারল তার দাদি আন্নাপূর্ণ অবস্থি। সে হার্ট অ্যাটাক করে বেহুশ হয়নি, সে আসলে হার্ট অ্যাটাক করে বেহুশ হওয়ার নাটক করেছিল। শুধু তাই না, এদিকে তো দেখি যে হসপিটালে কাজ করে সেই হসপিটালের মালিকের কাছে হাত জোর করে বলে, তারা আমার বাবাকে জেলখানা থেকে ছাড়াতে ১০ লক্ষ টাকা লাগবে, আমাকে ১০ লক্ষ টাকা ম্যানেজ করে দিন, আমি সারা জীবন আপনার এখানে কাজ করে আপনার ঋণ শোধ করে দিব। তখনই হসপিটালের মালিক চিকিকে বলে, দেখো চিকি, আমি তোমাকে ২ লাখ টাকা পর্যন্ত দিতে পারবো, এর বেশি আমি দিতে পারবো না। চিকি এবং হসপিটালের মালিকের এসব কথা তো রাম শুনে ফেলে। শুধু তাই না, নকল চেয়ার উই তো হসপিটালে এসে রামকে বলে, আমি তো এই হসপিটালের কিছুই চিনি না, তুমি আমাকে দাদিমায়ের কাছে নিয়ে চলো। কিন্তু জো করে রাম নকল চেয়ার উইকে দাদিমায়ের কাছে নিয়ে যাচ্ছিল। এদিকে নকল চেয়ার উই মনে মনে বলে, উকিল বাবু, না, আমি তোমার টাকা পয়সাকে ছাড়ব না, আমি তোমাকে ছাড়ব। তুমি যতই আমার কাছ থেকে দূরে যেতে চাও, কোনো লাভ হবে না, কেননা এই রুহি তোমার জীবনের সিমের মতো লেগে গিয়েছে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে গেলাম ভালোবাসি তোমায় ধারাবাহিক নাটকের ৪১তম এপিসোডের সুন্দর একটি সলিউশন। তাই ভিডিওটির মূল এপিসোডে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আজ আমাকে নিজের ধাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, ভালোবাসি তোমায় ধারাবাহিক নাটকের ৪১তম এপিসোডে আপনারা দেখতে পারবেন রাম তার দাদিমা আন্নাপূর্ণা অবস্থিকে দূর থেকে দেখে একদম অতভাগ হয়ে যায়। কেননা এদিকে আপনারা দেখতে পারবেন রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি হসপিটালের বেডে বসে ফুচকা খাচ্ছিল। তখনই রামের মা সুগন্ধা রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি গিয়ে বলে, মা, আপনি আপনার নাতির রামকে মিথ্যা বললে। তখনই রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি বলে, আমি কোথায় মিথ্যা বললাম? তোমার মনে আছে সুগন্ধা, রাম ছোটবেলায় কিভাবে মিথ্যা বাহানা বানিয়েছিল যাতে করে স্কুলে না যেতে হয়? আমি তো তারই দাদিমা, আমি তো তার কাছ থেকেই শিখেছি। আমি তো শুধু মিথ্যা বাহানা করে বললাম যে আমি হার্ট অ্যাটাক করেছি, ব্যাস। এখন আমার মনে হচ্ছে নিশ্চয়ই রাম আমার কথা শুনবে। রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি এসব কথা রাম দূর থেকে শুনে মনে মনে বলে, দাদিমা তাহলে মিথ্যা এত বড় নাটক করতেছিল। আর এদিকে রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি রামকে দেখে নাটক করে বলতে শুরু করে, হে মাতারানী, তুমি আমাকে উঠিয়ে নাও, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। তখনই রাম তার দাদিমার কাছে গিয়ে তার দাদিমাকে বলে, দাদিমা, তুমি যদি না থাকো তাহলে এই জুস খেয়ে খাবে, আর তুমি যে ফুচকাগুলো খাচ্ছিলে ওগুলো কে খাবে? তখনই রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি বলে, এই ফুচকাগুলো তো আমি আনতে বলিনি, আর আমি তো এগুলো খাচ্ছিলাম না, এগুলো নিয়ে এসেছে ওরা দুজন। আর মাধবী, আমি তো তোমাকে লেবুর শরবত বানিয়ে নিয়ে আসতে বলেছি, এসব তোমাকে আমি আনতে বলেছি, এসব আমি খাবো। তখনই রাম বলে, ঠিক আছে দাদিমা, এই ফুচকাগুলো তোমাকে খেতে হবে না, আমি ফুচকাগুলো খেয়ে নিব। আর এই নিও দাদিমা, আমি তোমার জন্য জুস বানিয়ে নিয়ে এসেছি, তুমি এটা খেয়ে নাও। ঠিক তখনই রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি রামের দেওয়া জুসটা খেয়ে বলে, অনেক ভালো হয়েছে জুসটা। এবং এরপরে আপনারা দেখতে পারবেন রাম হসপিটাল থেকে বের হয়ে বলে, দাদিমা, তোমার জেদকে তো আমি মেনে নিতে পারবো না, তবে মেনে নিতে হবে তুমি অনেক ভালো নাটক করতেছ, আর তুমি মা এবং বিসি মাকেও তোমার সাথে নিয়েছ। তবে ঠিক আছে, আমিও তোমারই নাতি, আমিও পারি। এবং এরপর দৃশ্যে আপনারা দেখতে পারবেন রাম হসপিটাল থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই রাম দেখতে পায় জিকি হসপিটালের মালিককে বলে, স্যার প্লিজ আপনি আমাকে সাহায্য করুন, আপনি সব জায়গায় আমার স্যালারি থেকে কেটে নেবেন। তখনই হসপিটালের মালিক বলে, দেখো জিকি, তোমার স্যালারি হচ্ছে মাত্র ১৫,০০০ টাকা। তখন জিকি বলে, স্যার প্লিজ আমাকে এই লোনটা দিন, আমি সারা জীবন কাজ করে আপনার ঋণ শোধ করব, আর আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমার বাবার সারা জীবনের জন্য জেল হবে। তখনই হসপিটালের মালিক বলে, আই এম সরি, আমি তোমাকে ১.৫-২ লাখ টাকার উপরে দিতে পারবো না। হসপিটালের মালিকের কথা শুনে জিকি একদম ভেঙে পড়ে। ওখান থেকে বেরিয়ে পড়লে ঠিক তখনই চিকি দেখতে পায় রাম ওখানে দাঁড়িয়ে আছে। রামকে দেখে চিকি তো একদম আশ্চর্য হয়ে যায়। সেই সাথে চিকি বলে, তুমি এখানে? তখনই রাম বলে, তুমি একদম ঠিক আছো তো? তখনই চিকি বলে, তুমি আমাকে এভাবে বলছো কেন? আমি যে হসপিটালের মালিকের সাথে কথা বলছিলাম, তুমি কি সবকিছু শুনে নিয়েছ? তখনই রাম বলে, এসব কথা ছাড়ো। এরপরে রাম কিছু বলতে যাবে, ঠিক তখনই জিকি বলে, আমি চাচ্ছি তুমি আমার বাবার কেসটা লড়ো, আর তুমি কেসটা জিতে যাও। তুমি তোমার ফি টাকা নিয়ে চিন্তা করো না, আমার নাম চিকি, আমি যে কোনোভাবে হোক তোমার টাকা ম্যানেজ করে দিব। তখনই রাম বলে, দেখো, আজ পর্যন্ত আমি কোনো কেস হারিনি আর হারবও না,
তখনই চিকি রামকে বলে, তোমাকে বয়ান মারতে হবে না, তুমি আমার বাবাকে মিথ্যা কেস থেকে বাঁচাও। একথা বলে চিকি ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই চিকির উন্না দরজায় আটকে যায়। চিকি ভাবে রাম তার উন্না টেনে ধরেছে, যার কারণে চিকি বলে, তুমি এমনটা আমার সাথেও করতে পারো না, দেখো এটা তোমার কোর্ট রুম না, এটা হসপিটাল। তখনই রাম বলে, এই নাটক বাজবে, তোমার মাথা ঠিক আছে তো? এসের মধ্যে জিকি বলে, হ্যাঁ আমার মাথা ঠিক আছে, মনে হচ্ছে তোমার মাথা ঠিক নেই, ছেড়ে দাও আমার উন্না, আমাকে যেতে দাও। তখনই রাম বলে, কি বলতেছ সঠিক? তখনই চিকি পিছনে ঘুরে দেখতে পায় তার উন্না তো দরজার সাথে আটকে গিয়েছে। তা দেখে চিকি তো একদম আশ্চর্য হয়ে যায়, আর এদিকে রাম তো চিকির প্রতি একদম রেগে যায়। এরপরে রাম দরজা দেখে চিকির উন্নাটা ছাড়িয়ে দেয়। তবে ভিউয়ার্স, গল্প কিন্তু এখানেই থেমে নেই, বরং এখান থেকেই শুরু হচ্ছে আসল ঝড়। কারণ রাম যখন হাসপাতালের গেট পার হয়ে বাইরে দাঁড়ায়, তার মুখের অভিব্যক্তি বদলে যায়। এতক্ষণ যে ছেলে দাদিমার নাটক সহ্য করছিল, হালকা মজা করে পরিস্থিতি সামলাচ্ছিল, সে এখন ভেতরে ভেতরে খুব সিরিয়াস। সে বুঝে গেছে এই নাটকের আড়ালে অন্য কিছু আছে। আন্নাপূর্ণা অবস্থি শুধু তাকে ভয় দেখাতে চাননি, তিনি তাকে আবেগের ফাঁদে ফেলতে চেয়েছেন। কিন্তু রাম এখন আর ছোটবেলার সেই স্কুল পালানো বাচ্চা নেই, সে একজন প্রতিষ্ঠিত উকিল, যে মানুষের মুখের ভাষা, চোখের ভাষা, এমনকি নীরবতার ভাষাও পড়তে পারে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে সে যখন জিকির অসহায় কথাগুলো শুনছিল, তখন তার ভেতরের আইনজীবী আর ভেতরের মানুষ দুজনের মধ্যে যেন লড়াই শুরু হয়ে গেছে। একদিকে তার আত্মসম্মান, অন্যদিকে এক মেয়ের চোখের জল। জিকি যে 10 লাখ টাকার কথা বলছিল, সেটা শুধু একটা অঙ্ক না, সেটা ছিল তার বাবার স্বাধীনতার মূল্য। একজন বাবার সারা জীবনের সম্মান, তার পরিবারের ভবিষ্যৎ, সব কিছু সেই টাকার সঙ্গে জড়িয়ে আছে। রাম জানে, অনেক সময় সত্য জানলেও প্রমাণের অভাবে মানুষ জেলে যায়, আর যদি সত্যিই জিকির বাবা নির্দোষ হন, তাহলে তাকে বাঁচানো তার দায়িত্ব হয়ে দাঁড়ায়। এদিকে নকল চিয়ারউই যে চিপ করে বসে থাকবে না, সেটা আগেই বোঝা গেছে। সে হাসপাতালে এসে যে সরলতার অভিনয় করছিল, সেটা নিখুঁত, কিন্তু তার চোখের কোণে যে কৌশলী হাসি, সেটা কেউ লক্ষ্য করুক আর না করুক, দর্শক কিন্তু ধরতে পেরেছে। সে জানে রাম আবেগপ্রবণ, সে জানে পরিবার রামের দুর্বলতা, তাই সে ঠিক জায়গায় আঘাত করতে চায়। তার মনে একটা অদ্ভুত জেদ কাজ করছে, রামকে সে নিজের জীবনের অংশ করবেই। সে মনে মনে বলছে, তুমি যত দূরে যাও, আমি তত কাছে আসব। এই একরোখা মানসিকতা ভবিষ্যতে বড় সমস্যার ইঙ্গিত দিচ্ছে। রাম ধীরে ধীরে গাড়ির দিকে এগোয়, তার মাথায় এখন 3টে বিষয় ঘুরছে: দাদিমার নাটক, জিকির বাবার কেস আর নকল চিয়ারউইর আচরণ। 3টে আলাদা আলাদা দিক, কিন্তু অদ্ভুতভাবে সব তার জীবনকে ঘিরেই ঘুরছে। সে ভাবছে, দাদিমা কেন এমন করলেন? শুধু তাকে নিজের কথা শোনাতে, নাকি এর পেছনে অন্য কোনো ভয় কাজ করছে? হয়তো তিনি বুঝতে পারছেন রাম তার হাতের বাইরে চলে যাচ্ছে, হয়তো তিনি চান রাম পারিবারিক সিদ্ধান্ত মেনে চলুক, কিন্তু রাম এখন স্বাধীন, সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চায়। ওদিকে হাসপাতালের ভেতরে জিকি একা বসে কাঁদছে। সে জানে 2 লাখ টাকায় কিছুই হবে না। কোর্টে কেস চালাতে গেলে কাগজপত্র, জামিন, উকিল, সব মিলিয়ে বিশাল খরচ। তার মাসিক বেতন 15,000, এই অঙ্কের সঙ্গে 10 লাখের ফারাক আকাশ পাতাল। তবুও সে হাল ছাড়তে রাজি নয়। তার বিশ্বাস, রাম কেসটা নিলে সব বদলে যাবে, কারণ রামের নামই যথেষ্ট। সে নাকি আজ পর্যন্ত কোনো কেস হারেনি, এই বিশ্বাসই তাকে দাঁড়িয়ে থাকতে শক্তি দিচ্ছে। ঠিক তখনই তার ফোনে একটা অজানা নম্বর থেকে কল আসে। ওপাশ থেকে কেউ বলে, কেসটা যদি অন্যভাবে মিটিয়ে নিতে চাও, তাহলে আমাদের সঙ্গে দেখা করো। কথাটা শুনে জিকির গা শিউড়ে ওঠে। এটা কি হুমকি, নাকি প্রলোভন? সে বুঝতে পারে তার বাবার কেসটা শুধু সাধারণ মামলা নয়, এর পেছনে বড় কেউ আছে, হয়তো কোনো প্রভাবশালী মানুষ, যে টাকা আর ক্ষমতার জোরে সব চাপা দিতে চায়। এখন প্রশ্ন হল, রাম যদি এই কেস নেয়, সে কি সেই শক্তির মুখোমুখি হতে প্রস্তুত? রাম ধীরে ধীরে গাড়ির দিকে এগোয়, তার মাথায় এখন 3টে বিষয় ঘুরছে: দাদিমার নাটক, জিকির বাবার কেস আর নকল চিয়ারউইর আচরণ। 3টে আলাদা আলাদা দিক, কিন্তু অদ্ভুতভাবে সব তার জীবনকে ঘিরেই ঘুরছে। সে ভাবছে, দাদিমা কেন এমন করলেন? শুধু তাকে নিজের কথা শোনাতে, নাকি এর পেছনে অন্য কোনো ভয় কাজ করছে? হয়তো তিনি বুঝতে পারছেন রাম তার হাতের বাইরে চলে যাচ্ছে, হয়তো তিনি চান রাম পারিবারিক সিদ্ধান্ত মেনে চলুক, কিন্তু রাম এখন স্বাধীন, সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চায়। ওদিকে হাসপাতালের ভেতরে জিকি একা বসে কাঁদছে। সে জানে 2 লাখ টাকায় কিছুই হবে না। কোর্টে কেস চালাতে গেলে কাগজপত্র, জামিন, উকিল, সব মিলিয়ে বিশাল খরচ।
তার মাসিক বেতন 15,000। এই অঙ্কের সঙ্গে 10 লাখের ফারাক আকাশ পাতাল। তবুও সে হাল ছাড়তে রাজি নয়। তার বিশ্বাস রাম কেসটা নিলে সব বদলে যাবে, কারণ রামের নামই যথেষ্ট। সে নাকি আজ পর্যন্ত কোনো কেস হারেনি। এই বিশ্বাসই তাকে দাঁড়িয়ে থাকতে শক্তি দিচ্ছে। ঠিক তখনই তার ফোনে একটা অজানা নম্বর থেকে কল আসে। ওপাশ থেকে কেউ বলে, কেসটা যদি অন্যভাবে মিটিয়ে নিতে চাও তাহলে আমাদের সঙ্গে দেখা করো। কথাটা শুনে জিকির গা শিউরে ওঠে। এটা কি হুমকি নাকি প্রলোভন? সে বুঝতে পারে তার বাবার কেসটা শুধু সাধারণ মামলা নয়, এর পেছনে বড় কেউ আছে, হয়তো কোনো প্রভাবশালী মানুষ যে টাকা আর ক্ষমতার জোরে সব চাপা দিতে চায়। এখন প্রশ্ন হল, রাম যদি এই কেস নেয়, সে কি সেই শক্তির মুখোমুখি হতে প্রস্তুত? রাম বাড়ি ফিরে দেখে দাদিমা একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। তিনি সবার সামনে দুর্বল সাজার চেষ্টা করছেন, কিন্তু রাম লক্ষ্য করে তার চোখে ভয়। হয়তো তিনি বুঝেছেন রাম সত্য জেনে গেছে, কিন্তু তিনি সরাসরি কিছু বলেন না, বরং স্নেহভরা বলায় ডাকেন, রাম, আমার কাছে একটু বসো। এই ডাকে আগের মতো নরম হয় না রাম। সে ভদ্রভাবে বসে, কিন্তু তার চোখে প্রশ্ন। আন্নাপূর্ণা অবস্থি কথার ফাঁকে জানতে চান, রাম কি কোনো নতুন কেস নিতে যাচ্ছে? এই প্রশ্নে রাম আরও নিশ্চিত হয় দাদিমা কিছু জানেন। এদিকে নকল চিয়েরুই অন্য এক জায়গায় বসে ফোনে কথা বলছে। সে বলছে, প্ল্যান ঠিকমতো এগোচ্ছে, রাম শিগগিরই কেসটা নেবে। তার কথায় বোঝা যায় সে পুরো বিষয়টা আগেই জানত। তাহলে কি জিকির বাবার কেস আর তার আগমন দুটোই একই সুতোয় বাঁধা? যদি তাই হয়, তাহলে রাম এক গভীর চক্রান্তের দিকে এগোচ্ছে। পরের দিন কোর্টে যখন রাম দাঁড়ায়, তার সামনে আসে জিকি। চোখে অনুরোধ, মুখে দৃঢ়তা। সে আবারও বলে, আপনি কেসটা নিন। কিছুক্ষণ চুপ থেকে রাম জিজ্ঞেস করে, সত্যি বলো, তোমার বাবা কি নির্দোষ? জিকি এক মুহূর্তও দেরি না করে বলে, হ্যাঁ। সেই দৃঢ় কণ্ঠে এমন বিশ্বাস থাকে যা রামের মন কাঁপিয়ে দেয়। একজন আইনজীবীর কাছে সত্য জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাম সিদ্ধান্ত নেয় সে কেসটা নেবে, কিন্তু সে জানে এই সিদ্ধান্ত তার জীবন বদলে দিতে পারে। কোর্টের বাইরে সাংবাদিকরা ভিড় জমায়। খবর ছড়িয়ে গেছে, বিখ্যাত উকিল নতুন একটি হাই প্রোফাইল কেস নিচ্ছেন। নকল চিয়ারুই দূর থেকে সব দেখছে, তার মুখে রহস্যময় হাসি। সে যেন অপেক্ষা করছে পরবর্তী ধাক্কার জন্য, কারণ কেস শুরু মানেই পুরনো গোপন তথ্য বেরিয়ে আসবে, আর সেই তথ্য হয়তো সরাসরি রামের পরিবারকেও জড়িয়ে ফেলবে। বাড়িতে ফিরে রাম ঘোষণা করে সে কেসটা নিয়েছে। আন্নাপূর্ণা অবস্থির মুখের রং বদলে যায়। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন, বলেন, এই কেস তোমার জন্য ভালো না। কিন্তু রাম এবার দৃঢ়। সে বলে, সত্যের পক্ষে দাঁড়ানোই আমার কাজ। এই প্রথমবার নাতি দাদির মধ্যে স্পষ্ট মতভেদ দেখা যায়। সুগন্ধা মাঝখানে পড়ে যায়, পরিবারে অশান্তির ইঙ্গিত মিলতে শুরু করে। এদিকে জিকির কাছে আবারও হুমকির ফোন আসে। বলা হয়, কেস তুলে না নিলে ফল খারাপ হবে। সে ভয় পায়, কিন্তু রামের ওপর বিশ্বাস হারায় না। অন্যদিকে নকল চিয়ারুই ধীরে ধীরে রামের কাছাকাছি যাওয়ার চেষ্টা বাড়ায়। সে সহানুভূতির অভিনয় করে, পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু তার প্রতিটি পদক্ষেপ হিসেব করে নেওয়া। কেসের প্রথম শুনানির দিন কোর্টরুমে উত্তেজনা তুঙ্গে। রাম যুক্তি দিয়ে প্রমাণ করতে শুরু করে অভিযোগের অসঙ্গতি। বিপক্ষ আইনজীবীও কম শক্তিশালী নয়। সে বারবার ব্যক্তিগত আক্রমণ করে রামের মনোযোগ ভাঙার চেষ্টা করে, কিন্তু রাম শান্ত থাকে। তার যুক্তি, প্রমাণ আর আত্মবিশ্বাস সবাইকে চমকে দেয়। জিকির চোখে তখন আশার আলো। তবে গল্প এখানেই সহজ হচ্ছে না, কারণ শুনানির শেষে এক অপ্রত্যাশিত সাক্ষী হাজির হয় যে দাবি করে জিকির বাবাকে ঘটনাস্থলে দেখেছে। এই সাক্ষ্যের ফলে কেস জটিল হয়ে যায়। রাম বুঝতে পারে কেউ ইচ্ছা করে কেস ঘোলাটে করছে। সে সিদ্ধান্ত নেয় সত্য বের করবেই, যত বড় শক্তির বিরুদ্ধেই দাঁড়াতে হোক না কেন। এইভাবে ভালোবাসি তোমায় ধারাবাহিকের গল্প আরও গভীরে ঢুকে যাচ্ছে। আবেগ, চক্রান্ত, পারিবারিক দ্বন্দ্ব আর আইনি লড়াই সব একসঙ্গে জড়িয়ে তৈরি করছে এক তীব্র উত্তেজনার পরিবেশ। সামনে কি হবে, কে সত্যি আর কে মিথ্যে, কে বন্ধু আর কে শত্রু, এসব প্রশ্নই এখন দর্শকের মনে ঘুরপাক খাচ্ছে। আর রাম দাঁড়িয়ে আছে এক মোড়ে, যেখানে তার প্রতিটি সিদ্ধান্ত তার ভালোবাসা, পরিবার আর ভবিষ্যৎ সব কিছুকে প্রভাবিত করবে।